আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে পাহাড়ের নিচে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরিয়ে বাসস্থান তৈরি করে দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সরকারি এই উদ্যোগে সহায়তার জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংসদে কথা জানান মন্ত্রী, বলেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় সম্প্রতি পাহাড় ধসের কারণে বেশ কিছু প্রাণহানি ঘটেছে। এসব এলাকায় ইতিমধ্যে বিপুল সংখ্যক আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। আশ্রিতদের জন্য সুপেয় পানি, স্যানিটেশন, খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে যেন পাহাড় ধসে আর একটিও প্রাণহানি না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাহাড় ধসে যে প্রতি বছর এখানে মৃত্যু সংঘটিত হচ্ছে, যারা পাহাড়ে বসবাস করে, পাহাড়ের নিচে বসবাস করে, আমাদের অনেক পরিত্যক্ত জমি রয়েছে, খাস জমি রয়েছে, আমাদের মন্ত্রণালয়ে মজাহারের জমি রয়েছে। আপনারা যদি সংসদ সদস্যবৃন্দ ওখানে এই সচেতনামূলক কাজটা করে দেন, তাহলে আমরা তাদেরকে নিরাপদ জায়গায় আমরা তাদের আশ্রয় কেন্দ্র বা বাড়ি বানিয়ে দিতে চাচ্ছি। সুতরাং আমি আশা করি মাননীয় সংসদ সদস্যবৃন্দ ওই অঞ্চলে যারা রয়েছেন তারা এই ব্যাপারে যদি আমাদেরকে সহযোগিতা প্রদান করেন, তাহলে ভবিষ্যতে যাতে পাহাড় ধসে মানুষের মৃত্যু সংঘটিত না হয়। প্রকৃতি বাঁচিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে থাকবে সরকার। বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকা বিশ্বের তৃতীয় স্থানে থাকার বিষয়টি গুরুত্বের সাথে নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ বছরের বৃক্ষরোপণ অভিযান ও মেলাদ্বোধন করে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার লড়াইয়ে বিশ্ব যখন লড়ছে, তেমন বাস্তবতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, আগামীর জন্য বৃক্ষরোপণ হচ্ছে বিনিয়োগ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি। আমরা পৃথিবীর বসবাস অযোগ্য তৃতীয় শহর হিসেবে ঢাকার অবস্থান শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে সবাইকে। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। পাহাড় কাটা ও বন্য প্রাণী নিধন রোধ, নদী রক্ষা সহ পরিবেশ রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে এগিয়ে নিতে হবে উন্নয়নকে। সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। এদিন বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার ও পরিবেশ পদক 2025 প্রদান এবং সামাজিক বনায়নের অংশীজনদের লভ্যাংশের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। সরকারি এই অনুষ্ঠানের কোনো পোস্টার, ব্যানার কিংবা কোথাও প্রধানমন্ত্রীর ছবি রাখা হয়নি। পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে গাছের চারা রোপণ করে বৃক্ষমেলার স্টল ঘুরে দেখেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় এলে দেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, কিন্তু 6 মাসেও একটি নতুন কর্মসংস্থানও সৃষ্টি করতে পারেননি বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দেশব্যাপী জুলাই পদযাত্রার ফেনীর সোনাগাজীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে সিরাজগঞ্জে এক পথসভায় বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। দেশব্যাপী জুলাই পদযাত্রায় ফেনীর সোনাগাজীতে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই সময় তিনি সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, সরকার বিদ্যুতের পরিবর্তে জনগণের হাতে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে। এ সময় তিনি মামলা ও বালু বাণিজ্য নিয়েও তীব্র সমালোচনা করেন। আওয়ামী লীগ
দীর্ঘ সময়ে প্রপাগান্ডা চালিয়েছিল বিদ্যুৎ নিয়ে বিএনপির বিরুদ্ধে। আমরা সেই প্রপাগান্ডায় বিশ্বাস করতে চাই না, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে, বিদ্যুতের পরিবর্তে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। অনেকে আমাদেরকে বলে আগে আমরা রিকশায় চলতাম, এখন নাকি আমরা গাড়িতে চলি। তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, তারা যখন আগে ধান খেত ঘুমাতো, তারা যখন ঢাকায় রিকশা চালাতো, এই কয়েকদিনের মধ্যে তারা এখন কিভাবে নিজের গাড়ি কিনেছে। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই পদযাত্রায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন না করায় বিএনপি সরকারের সমালোচনা করেন। বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আপনি গণনা ঘুরিয়ে আনলেন, অথচ যে নির্বাচনের মধ্য দিয়ে আপনি সরকারে, সেই নির্বাচন 70% মানুষ যেই গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেটা যদি বাস্তবায়ন না করেন, এর চেয়ে বড় মুনাফিকি আর হইতে পারে না। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন। এখন ওই ভারতের গর্তে বসে থেকে ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। শত ব্যস্ততার পরও কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শেষ প্রহর অপেক্ষায় ছিল ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নবাহীরা, কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে জাতীয় মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন। হঠাৎ করে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানোর সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কোমলমতি শিক্ষার্থীরা জানায়, সংসদ অধিবেশন সরাসরি দেখা তো দূরের কথা, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে দেখা করার সুযোগ তারা কখনো কল্পনাও করেনি। তাদের কাছে এটি জীবনের অন্যতম স্মরণীয় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আলোচিত নিশাত জাহান হত্যা মামলার চার্জশিট দ্রুত আদালতে দাখিল এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে মামলার আইনগত বিষয় তুলে ধরেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় নিহত নিশাত জাহানের পরিবারের পক্ষে বক্তব্য দেন তার মা আকলিমা আক্তার ও চাচা বাসির উসমান। এ সময় বক্তারা বলেন, দেশের আলোচিত শিশু রামিসার হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হলেও ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত নিশাত জাহান হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার পরও এখনও চার্জশিট আদালতে দাখিল করা হয়নি। তাই অবিলম্বে আদালতে চার্জশিট দাখিল করে দ্রুত বিচার কার্যক্রম শুরু দাবি জানান তারা। সর্বোচ্চ নেতা ও রাহবার আয়াতুল্লাহ আল উসমা সাইয়েদ আলী খামেনি ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দের স্মরণে খুলনায় গায়েবানা জানাজা ও বিশেষ শোক সভার আয়োজন করা হয়েছে। খুলনার হাদিস পার্কে আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। গায়েবানা জানাজাকে কেন্দ্র করে হাদিস পার্ক ও এর আশপাশের এলাকায় এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। শিয়া সুন্নি নির্বিশেষে সর্বস্তরের মানুষ এ জানাজায় শরিক হয়ে সংহতি প্রকাশ করেন। জানাজার নামাজ পরিচালনা করেন জামাতে মুহিব্বিনে আহলে বায়েতের সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ। নামাজ শেষে বিশ্ব শান্তি এবং মুসলিম উম্মার ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিশ্বকাপ শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নয়, নিরাপদ ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে হচ্ছে আয়োজক শহরগুলোকে। টরন্টোর ব্যস্ত সড়কগুলোতে দায়িত্ব পালন করছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাফিক রেফারি। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি দর্শকদের নিরাপদে স্টেডিয়াম ও ফ্যানফেস্টে পৌঁছে দিতেও কাজ করছেন তারা। পাশাপাশি রেফারিদের আদলে গাড়িগুলোকে হলুদ ও লাল কার্ড দেখিয়ে আলোচনায় তারা। কানাডার টরন্টো থেকে আরও জানাচ্ছেন কুশলী আসির। কানাডার টরন্টো শহরের মূল কেন্দ্র বলা হয় ইউনিয়ন স্টেশনকে, আর এই ইউনিয়ন স্টেশনের বাইরে বের হলেই দেখা যাবে একজন ট্রাফিকের আদলে দাঁড়িয়েছেন রেফারির কাপড় পরিধান করা এক ব্যক্তি। তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন, ট্রাফিকের নিয়ন্ত্রণ করছেন
যারা পথচারী রয়েছেন তাদের সহায়তা করছেন এবং অনেককেই তিনি লাল কার্ড ও হলুদ কার্ড দেখাচ্ছেন। ম্যাচের আগে ও পরে সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে ওঠে স্টেডিয়াম এবং ফ্যানফেস্ট সংলগ্ন সড়কগুলো। এ সময় ট্রাফিক রেফারিরা গাড়ির গতি নিয়ন্ত্রণ, রাস্তা পারাপারে সহায়তা এবং জরুরি যানবাহনের জন্য করিডোর সচল রাখতে দায়িত্ব পালন করেন। আমরা খুবই হ্যাপি যে টরন্টো এবার ওয়ার্ল্ড কাপের ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করেছে। আমরা খুবই হ্যাপি। All the people, traveling from all over the world to come to Canada just to experience our culture, our way of life and stuff like that. টরন্টো ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন এসব ট্রাফিক রেফারি। তবে মাঠের মতো হলুদ ও লাল কার্ড ফুটবল প্রেমীদের বিনোদনের কারণ হয়ে দাঁড়িয়েছে। Well, it's an honor that our city is hosting the World Cup, and he's doing a great job helping the traffic for sure. I think it's beautiful. It's amazing. Cars here always breaking traffic rules. It's an entertaining way, and people are learning. বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন সফল করতে মাঠের বাইরেও হাজারো মানুষের নিরলস পরিশ্রম থাকে। টরন্টোর ট্রাফিক রেফারিরাও সেই অদৃশ্য নায়কদের একজন। 48 দলের বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা 104টি। সব মিলিয়ে 13টি ম্যাচ আয়োজন করেছে কানাডা। ভ্যাঙ্কুভার ও টরন্টো দেখিয়ে দিয়েছে বিশ্বকাপের আয়োজন কিভাবে করতে হয়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, টরন্টো, কানাডা। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।